জেডাই খান পান্না স্যার সম্বন্ধেই কথা বলবো। আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন জেডাই খান পান্না। কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে, বা অনেক হয়তো চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি, কত টাকায় বিক্রি হচ্ছেন, ওনার মতো একজন বয়োবৃদ্ধ লোককে আসলে বিক্রি হতে পারে কিনা, এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে। কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি, ডটগুলো আপনারা মিলান, হয়তো আমার কথাটা সত্য হতে পারে। জাস্ট একটু যদি চিন্তা করেন, এই জেডাই খান পান্না স্যার, যিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা, গুম, হত্যা, এই সমস্ত মামলা, যে ভুয়া মামলাগুলো হয়েছে, সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন। এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন? উনি বলেছেন, জননেত্রী বলেন, উনি হচ্ছে শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর কন্যা, আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি, তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক, বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক, আইনি সহায়তা পাক, এটা বলেছেন। এবং উনি একটা প্রশ্নে কি বলেছেন, না এর আগের যে মামলার রায় হয়েছে, এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ আরো যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই ক্যাঙ্গারু কোর্ট, সেই রায়েও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন। তার মানে হচ্ছে যে এই যে আমিরুল ইসলাম, যে জামাতি যে আইনজীবী, যিনি দাঁড়িয়েছিলেন, যিনি হাসতে হাসতে বলে যে হ্যাঁ 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 হ্যাঁ, আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি, সেই লোকে নাকি অসম্ভব ভালো ডিফেন্স করেছেন। তার মানে কি, উনি প্রকারান্তরে এই কোর্টকে স্বীকৃতি দিলেন। কে? জেডাই খান পান। আমি যে বলছি যে কত টাকায় বিক্রি হয়ে গেছে, দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি। উনি মুক্তিযোদ্ধা, এতে আমার কোনো সন্দেহ নেই। উনি মুক্তিযুদ্ধের কথা বলে, তাতেও সন্দেহ নেই। গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষ হয়ে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে, যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে। এই রিট পিটিশনের রায় যখন আসে, পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয়। পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল, কিন্তু এই বন্ধ, গুলি করা বন্ধ করার দরকার নেই। সারা দেশের সন্ত্রাস চলছে, গুলি করতে পারবে না পুলিশ, পুলিশ মারবে, গুলি করতে পারবে না, এই ছিল ওনার জিনিস। এবং উনি এরপরে 5ই আগস্ট, জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা, কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল। সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন, এটার জামিন নিলেন, বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন, এটা আর কিছু হইল না। তার কারণ হচ্ছে এটা একটা ভুয়া মামলা, ওকে, এটাও আমরা স্বীকার করি, এটা কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন, মঞ্চ 71 নামে একটা সংগঠন খুললেন, যে সংগঠনের একটা মিটিং ডেকে সেখান থেকে 17 জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল। তার মধ্যে কার্জন স্যার আছে, লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল আলম পান্না, আবু আলম শহীদ খান সহ আরো অনেকেই। সেই দিন সেই মিটিং ডেকেছেন ধরেন 10টায়, কিন্তু উনি 12টা পর্যন্ত, মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরও উনি সেই মিটিং এ পৌঁছান নাই। তার মিটিং এর হোস্ট, যিনি মিটিং ডাকলেন, তিনি মিটিং এ নাই, বাকিরা যায় ওখানে বৈশা আছে, এখনো মিটিং ই শুরু হয় না, এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায়। কই, সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া, যে কেন নিয়ে গেলা আপনারা? এর পরদিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না, যে এরা একটা মিটিং এ গেছে, আমরা একটা মিটিং ডাকছি, সেখানে তারা ধরে নিয়ে গেছে, এখানে কি সন্ত্রাস করছে? উনি কিছুই করেন নাই। বরঞ্চ 5 দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি, যে আসলে ওই দিনের মিটিং এ আমি যাইতে পারি না, কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায় রাখছিল, তাই আমি যাইতে। তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাখে, আপনারা বাইন্দা রাখে, আপনারা পন্ডিতামি করতে বলছে কি? পন্ডিতামি না করেন, একটু চুপ থাকেন, এবার মানুষের বিপদে ফেলানোর তো দরকার নাই। এবং উনি আবার ঘোষণা দিলেন কি, যে আমরা 15ই আগস্ট এই 32 নম্বরে যাব ফুল নিয়ে, সবাই আমাদের সাথে যোগ দিয়ে। সেই দিনও প্রায় 300 ছেলে পেলে ধরা গেছে এই ওনার মতন একজন আকর্মণ্য লোকের কথা শুনে। এরপরে আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছেন, শেখ হাসিনার পক্ষে ডিফেন্স। এবং উনি কি বলছেন, আমি বলেছিলাম যে অন বিহাফ অফ শেখ হাসিনা, কিন্তু রাষ্ট্র বলেছে যে না, শেখ হাসিনা তো পলাতক, ওনার পক্ষে হয়ে আপনি ওভাবে দাঁড়াতে পারেন না, তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব, আপনি ওইটা। উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ। তার মানে কি, আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে? আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে
শেখ হাসিনা বলেছে, বা শেখ পরিবারের কেউ বলেছে, বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে আপনারা দাঁড়াইতে? কেউ তো দাঁড়াইতে বলেনি, কারণ আওয়ামী লীগ তো এই কোর্ট মানেই না। তাহলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে, নিজে নিজে পণ্ডিতামি করতে? আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে? আসলে মূল যে কারণ দেখেন, মূল কারণটা হচ্ছে যে এই কোর্টের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই জেডাই খান পান্না নিজ থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন, কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন। তা পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে, কেউ দাঁড়াচ্ছে না এই কোর্টে। অনেকে হয়তো আপনারা বলছে ভাই আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে, কারণটা কি জানেন? আওয়ামী লীগ কোর্টই মানে না, এই বিচারই মানে না, সুতরাং আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াবে কেন? জেডাই খান পান্না স্বউৎসাহিত হইয়া, ওনার এত দায় থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন, যে ওখানে ওনার সাথে কি শেখ হাসিনা কথা বলেছেন? কোন আওয়ামী লীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন? কেউ কোনো ফাইল ওনাকে দিবেন? কিছুই তো উনি পাবেন না। তাহলে উনি দাঁড়াইতে যান কেন? উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন। গত যে রায়টা দিল 17 তারিখ, সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভুয়া রায়, ভুয়া কোর্ট। ইউনুসের ইমেজ টোটালি জিরোতে। সেই মুহূর্তে উনি ইউনুসের ইমেজ এবং এই কোর্টের ইমেজকে আরো উপরে তোলার জন্য, মানে দেখানোর জন্য যে না 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 আমরাও লড়ছি, সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়া আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন। শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন? ওই ডাক্তার কামাল দ্বারা, তারপরে ওই যে আরেকটা দাঁড়াইছিল না আমিনুল ইসলাম, যেটা ওই যে বলছিল আমি দুঃখ পেয়েছি, হা, সেও তো দাঁড়াইছে। তা আপনি তো তাদের মতোই, আপনি তো ইউনুসের পাঁচাটা কুত্তা হইয়াই এখানে দাঁড়াইছেন। আপনি একজন কুত্তা, আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা, আই ক্যান স্যালুট ইউ, কিন্তু আপনি হচ্ছেন যে কুত্তা, পাঁচাটা কুত্তা, 80 বছর বয়সে ভীমরতি ধরছে। আপনারা কেন বলছে? আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য? আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে, আপনি তো বাল স্টার, বাল, BAL স্টার। ওই যে আমরা বলি চুল, নিচে বলে বাল, সেই বাল স্টার আপনি। আপনারা কে বলছে দাঁড়াইতে? তার মানে হচ্ছে কি জানেন, এই যে উনি ওনার মতন এইরকম ওই শিক্ষিত রাজাকার বংশধর, যারা পয়সা, শুধুমাত্র পয়সার জন্য করে, ওনার রাজাকার বললে ভুল হবে, উনি রাজাকার, উনি হচ্ছে পয়সার খাক্কর। উনি পয়সায় বিক্রি হয়েছে, আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে। এবং উনি শেখ হাসিনার বিরুদ্ধে আগের যে রায়, সেইটাও বৈধতা দিলেন কিভাবে? উনি যে আগেও শেখ হাসিনার বিরুদ্ধে আগে যে রায় হয়েছে, সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন। ভালো ডিফেন্স করেছেন না না করেছেন সেটা কি তোরে কেউ জিগাইছে রে? তুই আকবরায় কথা বলতে যাচ্ছেন, তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে? এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি তুই তাই করে বলে, তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছে যে ওনার মতন একজন লোক তো এগুলো করা উচিত হয়নি। উনি কেন যাবেন? ওনাকে কে বলেছে যেতে? যেই ব্যক্তি মঞ্চ 71 খুলে 15 জন নাগরিক মুক্তিযোদ্ধার পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না, তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না, সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতেন। যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল, জেলে আছে, পচতেছে, জেলখানার ভেতরে মারা যাচ্ছে, তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন নাই। তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে। এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন, ওনাকে পয়সা দেওয়া হয়েছে, সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য, ইউনুসের ইমেজকে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন। গতকালকে শেখ হাসিনা নিউ ইয়র্ক টাইমে প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে, শেখ হাসিনা বলছে নো, আমি কাউকেই নিয়োগ দেই নাই, কারণ আমি এই কোর্টই মানি না। আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব? কোন আইনজীবী নিয়োগ দিব? যেই কোর্ট আমি মানিই না সেই কোর্ট আমি আইনজীবী নিয়োগ দিব? সুতরাং এইটাই হচ্ছে যে মূল, যে এই বেটা বিক্রি হয়েছে কার পয়সায়? ইউনুসের পয়সায়। ইউনুসের পয়সায় বিক্রি হয়ে সে এই আইসিটি কোর্ট যেটা করছে, যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোর্ট বলছে, ভুয়া কোর্ট বলছে, সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য জেডাই খান পান্না যোগ দিয়েছে। এবার একটু ভেবে দেখুন। আপনি যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত হলেন, এটা কি রাষ্ট্র বা ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে, নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন করেছেন বিধায় তারা এটাকে একসেপ্ট করেছে? আবেদন, এটা বলতে পারেন যে মৌখিক আবেদন করেছি, তারা গ্রহণ করেছে।
মৌখিকভাবে আমি আবেদন জানিয়েছি, আমার যে আকুতি ভেতরের সেইটা আমি প্রকাশ করেছি যে আমি তাকে ডিফেন্ড করতে চাই। আচ্ছা, সেই জায়গা থেকে এটা ট্রাইব্যুনাল অ্যাকসেপ্ট করেছে। আম, কিন্তু আপনি সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছেন, মানবাধিকার পক্ষে লড়াই করেছেন, আপনি মানবাধিকার সংগঠন বা আইনি সালিসি সংগঠন। আমি যদি বলি এটা একটা মানবাধিকারের বিষয়, আচ্ছা। শেখ হাসিনা আজকে অসহায়, এখন তো প্রধানমন্ত্রী না, হুম হুম অসহায়, সে অসহায়ের হুম। পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য। এবং আচ্ছা। একই সাথে আমি তো তার যদি সে যদি অন্যায় করে, আমি তো সে অন্যায় থেকে তাকে মুক্ত করতে পারবো না, কিন্তু সে যাতে আইনি সহায়তা পায়, আইনি সহায়তা থেকে কোনো রকমের অবহেলিত না হয়, নিবৃত না হয়, সেই জন্য তার পাশে দাঁড়িয়েছি যখন কেউ দাঁড়াতে সাহস পায়নি। আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। এবং এই মামলা দুটো কি আমরা কি একটু জানতে পারি? আপনি একটু মানে এটা এই একটু মামলার বলবেন? অভিযোগপত্র আমি এখন পর্যন্ত পাইনি। আচ্ছা। এগুলো হয়তো দিবে আগামী 3 তারিখ বা 8-7 তারিখ তারিখ আছে, 27 তারিখ তারিখ আছে, 28 তারিখ, 8 তারিখের তারিখ আছে, তখন হয়তো দিবে, তখন হয়তো পাবো। আচ্ছা। এবং যে প্রশ্নটি এর আগেও আমি আপনাকে করেছিলাম অন্য একটি অনুষ্ঠান, অন্য একটি পর্বে, আপনি 5 আগস্ট আন্দোলন বা গণ অভ্যুত্থানের আগে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সেই ছাত্র সমন্বয়কদের পক্ষে দাঁড়িয়েছিলেন, আন্দোলনের পক্ষে আপনি কথা বলছিলেন, মানবাধিকার রক্ষার জন্য। এবং 6 ছাত্র সমন্বয়কে যখন ডিবিএফ কার্যালয়ে আটকে রাখা হলো বেশ কয়েকদিন, তখন হাইকোর্ট প্রাঙ্গণে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপনি মানববন্ধন করেছিলেন, তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বা তাদের পক্ষে। আজ 1 বছর 1.5 বছর পরে এসে সেই আন্দোলনের যে গুমের অভিযোগ এর আগে সরকারের সময়, কিন্তু আপনি সেই আন্দোলনের সমালোচনা করছেন, এটি কেন? শুনেন, আমি 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা ছিল সেটা কোটা বিরোধী। হুম কোথায়? চাকরিতে। আমি সেইখানে তাদের পক্ষে ছিলাম। আর একটা ছিলাম যে মামলাটি করেছিলাম সেটা হলো পুলিশ যাতে গুলি না করে, গ্রেপ্তার করুক আচ্ছা। কিন্তু গুলি যাতে না করে, এইটা ছিল আমাদের আন্দোলন আইন আইন অঙ্গনে। কিন্তু পরদিন যখন তারা রিলিজ পাওয়ার পরে দেখলাম যে বলছে 71 না 24, 36, তখন তো আমি বুঝলাম যে এটা অলরেডি একটা তারা ইউটার্ন করছে। এবং হুম খুঁজলে পরে দেখতে পারবেন 5 তারিখ যখন সেনাপতি আমাদের হুম হুম ওয়াকরুজ্জামান উনি যখন বললেন যে নিশ্চিত থাকেন যে আমার উপরে নির্ভর করেন, আমি অলরেডি আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং মামুনুল হক তাদেরকে জানিয়েছে, দুজনের নাম কিন্তু বলেছে। আমি বোধহয় 10 মিনিট, 5 থেকে 10 মিনিট সময় নিয়েছি। আমি আমার ফেসবুক লাইভে গিয়ে বললাম যে আর্মি চিফ হিসাবে আপনি বেআইনি ঘোষিত একটা সংগঠনের প্রধানের সাথে বসতে পারেন না, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। ওইখানে ওইটা শেষ। পরবর্তীতে যখন ডক্টর ইউনুস ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে না, ভয়েস অফ আমেরিকাতে গিয়ে যে 32-এর কি, তো প্রশ্নকর্তাকে অ্যাঙ্করকে বললেন যে 32, আপনি কি 24-এর এই ছাত্রদের গণ অভ্যুত্থান দেখেন না? সব তো তারা রিসেট বাটন চাইতে দিছে। অতীত সব 71 থেকে 32 এটা রিসেট বাটন চাইতে দিছে। আমিও আর এইটাই করলাম, মানে আমি বললাম যে ডক্টর ইউনুস, দিস ইজ বাংলাদেশ, এটা আমরা ক্রিয়েট করছি, উই ক্রিয়েটেড in exchange of 33 million people, the lives of the 3 million people. So এইখানে তুমি যদি রিসেট বাটন চাপো, আমি ফ্লাশ বাটন চাপলাম,
তোমাকে ওয়াশ আউট করে দিলাম। এখানে কন্ট্রাডিকশন। আমি তো 71-এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, আন্ডার নো সার্কামস্টেন্স। আমার লাইফ যেতে পারে, 71-এর সাথে তো কোনো কম্প্রোমাইজ নাই, প্রশ্ন ওঠে না। এক্স্যাক্টলি, এটার সাথে তো কোনো প্রশ্ন নাই। এবং